স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আমি ক্লাস নেব জিওগ্রাফি থেকে। টপিকটার নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেস। আচ্ছা, তোমরা ভাবো তো, বর্তমানে আমাদের চারপাশে যে আমরা ভূমিরূপগুলো দেখতে পাই, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো কি আমাদের পৃথিবীর সৃষ্টির সময় থেকে গঠিত হয়েছে? বলতো, কখনোই কিন্তু এগুলো পৃথিবীর সৃষ্টির সময় থেকে গঠিত হয়নি। কারণ পৃথিবীর সৃষ্টির সময় কি ছিল? একটা জ্বলন্ত আগুনের গোলা, এবং সেটি ধীরে ধীরে শীতল হতে হতে কঠিন হয়েছে, এবং তার যে কঠিন যে পৃষ্ঠটা খুবই কিন্তু মসৃণ ছিল। পরবর্তীকালে সৃষ্টির পরে কি হয়েছে? বিভিন্ন আমাদের ভূ অভ্যন্তরের শক্তি এবং ভূ অভ্যন্তরের বাইরের যে শক্তি, এগুলোর কার্যের ফলে কিন্তু এই বর্তমান যে ভূমিরূপগুলো, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এলাকার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা প্রথমে কি জানলাম? ভূগাঠনিক প্রক্রিয়াটা কি? ভূগাঠনিক প্রক্রিয়া তাহলে কি হবে? বিভিন্ন অন্তর্জাত অর্থাৎ ভূ অভ্যন্তরের ভেতরে আর বহির্জাত অর্থাৎ ভূ অভ্যন্তরের বাইরে, ঠিক আছে, অন্তর্জাত ও বহির্জাত শক্তির প্রভাবে আমাদের যে ভূমিরূপের ভৌত ও রাসায়নিক যে বিবর্তন ও পরিবর্তন দেখা গিয়েছে, সেই প্রক্রিয়াকেই মূলত কিন্তু ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো যেটা আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেসকে মূলত দুভাগে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে পার্থিব প্রক্রিয়া অর্থাৎ ভূভাগীয় প্রক্রিয়া, আমাদের যে ভূপৃষ্ঠের যে প্রক্রিয়া, আর একটা হচ্ছে যে অপার্থিব প্রক্রিয়া অর্থাৎ যেটা মহাজাগতিক প্রক্রিয়া। ঠিক আছে, প্রথম যেটা আমরা জানবো আমাদের এই যে পার্থিব প্রক্রিয়া অর্থাৎ এর আরেক নাম হচ্ছে ভূভাগীয় প্রক্রিয়া। এটাকে মূলত আমরা দুভাগে আলোচনা করব। ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে যে আমাদের যে ভূ অভ্যন্তরের ভেতরে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে প্রক্রিয়াগুলো দেখা যায়, সেই প্রক্রিয়াকে আমরা অন্তর্জাত প্রক্রিয়া হিসেবে আরেকভাবে জানতে পারি। আর একটা কি? ভূ অভ্যন্তরের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে, যেটাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে পারি। প্রথম তাহলে আমরা কি? অন্তর্জাত প্রক্রিয়া। আচ্ছা, অন্তর্জাত প্রক্রিয়াটা কি সেটা জানতে হবে আমাদের, ঠিক না? তাহলে অন্তর্জাত প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে ভূ অভ্যন্তরস্থ যে গুরুমণ্ডল স্তর রয়েছে, এই গুরুমণ্ডল স্তরের যে উপরি অংশে কি রয়েছে? অ্যাস্টেনোস্ফিয়ার স্তর রয়েছে। এই অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে কি হচ্ছে? চাপ ও তাপ কি হচ্ছে? হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাপতর্ম ঘটছে। এই চাপ ও তাপের হ্রাস বৃদ্ধি অর্থাৎ তাপতর্মের ফলে কি হচ্ছে? অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতের সৃষ্টির ফলেই কিন্তু আমাদের যে ভূত্বক ভূপৃষ্ঠের কোথাও উত্থান কোথাও অবনমন দেখা যায়। এভাবে আমাদের কি হচ্ছে? ভূমিরূপগুলো তাহলে সৃষ্টি হচ্ছে, উত্থিত ভূমিভাগ, অবনমিত ভূমিভাগ সৃষ্টি হচ্ছে। এই প্রক্রিয়াটাকেই মূলত অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। প্রথম এবার তাহলে আমরা অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেব, তারপরে আমরা বহির্জাত প্রক্রিয়াটা আলোচনা করব। তাহলে প্রথম অন্তর্জাত প্রক্রিয়াকে দুটো ভাগে মূলত ভাগ করা যায়। একটা হচ্ছে দীর্ঘ সময়ের প্রক্রিয়া আর একটা কম সময়ের আকস্মিক প্রক্রিয়া। ঠিক আছে, এরপর দীর্ঘ সময়ের যে প্রক্রিয়াটা, এটা মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন অর্থাৎ টেকটনিক যে মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে, এবং 2 নম্বর ভাগটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন, এবং 3 নম্বর ভাগ হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়ার যে 3 নম্বর ভাগ হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন। এবার আমরা এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে, দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়ার আন্ডারে যে তিনটি প্রক্রিয়া সম্পর্কে আমরা জানব। আচ্ছা, প্রথম কি? ভূগাঠনিক আলোড়ন। ভূগাঠনিক আলোড়ন মূলত কি? ভূগাঠনিক আলোড়ন হচ্ছে যে আমাদের যে এই যে অন্তর্জাত এবং অন্তর্জাত যে শক্তি, ঠিক আছে, ভূ অভ্যন্তরের ভেতরে যে পরিচলন স্রোতের সৃষ্টির ফলে যে আমাদের ভূমিরূপের যে পরিবর্তন ঘটছে, সেটাকেই মূলত ভূগাঠনিক আলোড়ন বলা হচ্ছে। এই ভূগাঠনিক আলোড়ন বা টেকটনিক মুভমেন্ট মূলত কিন্তু দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহীভাবক আর একটা গিরিজনী।
আচ্ছা, মহীভাবকের ইংরেজি ওয়ার্ডটা কি? এপিরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক কথার মধ্যেই কিন্তু এর অর্থটা লুকিয়ে রয়েছে। এপিরোজেনিক মুভমেন্ট, তাহলে এপিরোজেনিক কথাটা কিন্তু দুটোই গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে এপিরস আর একটা জেনেসিস। এপিরস কথার অর্থ হচ্ছে যে মহাদেশীয়, ঠিক আছে, মহাদেশীয় ভূমিরূপ বা ভূভাগ। আর জেনেসিস কথার অর্থ কি? উৎপত্তি। তাহলে যে আলোড়নের ফলে আমাদের মহাদেশীয় ভূভাগ সৃষ্টি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, সেই আলোড়নটাকেই মহীভাবক আলোড়ন বলা হয়। এবং এই মহীভাবক আলোড়নের ফলে কি সৃষ্টি হচ্ছে? শুধু কি মহাদেশ, আমাদের মহাদেশের যে যে ভূমিভাগগুলো, মহাদেশ, মহাসাগর, ঠিক আছে, শিলার চুক্তি ঘটছে, বিভিন্ন ভূমিভাগগুলো সৃষ্টি বা ভূমির রূপগুলো সৃষ্টি হচ্ছে। এরপরে যেটা রয়েছে গিরিজনী আলোড়ন। গিরি কথার অর্থ কি? পর্বত। আর এর ইংরেজি ওয়ার্ডটা কি? ওরোজেনিক মুভমেন্ট, ঠিক আছে। এর মধ্যেও কিন্তু এর অর্থ লুকিয়ে রয়েছে। এটিও দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ওরস আর একটা জেনেসিস। ওরস কথার অর্থ কি? পর্বত। আর জেনেসিস কথার অর্থ উৎপত্তি, অর্থাৎ যে আলোড়নের প্রভাবে পর্বতের সৃষ্টি হয়, উৎপত্তি হয়, সেই আলোড়নকেই মূলত গিরিজনী আলোড়ন বলে। এখানে কি পর্বতের সৃষ্টি হয়? এখানে কি হয়? আমাদের যে ভূপৃষ্ঠের যে শিলা যে রয়েছে, সেটা ভূ অভ্যন্তরস্থ যে শক্তির প্রভাবে, পরিচলন স্রোতের প্রভাবে কি হচ্ছে? শিলায় টান পড়ছে, টানের ফলে কি হচ্ছে? পীড়ন সৃষ্টি হচ্ছে, পীড়ন হয়ে ওটা যখন ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে? গিরিজনী আলোড়ন কি করছে? ভঙ্গিল পর্বতের সৃষ্টি করছে। এরপরে যেটা, তাহলে প্রথম কি রয়েছে? ভূগাঠনিক দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়ার আন্ডারে যে ভূগাঠনিক যে প্রক্রিয়াটা, সেটা আমি বললাম। এরপরে যেটা সমস্থিতিক আলোড়ন, দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়ার 2 নম্বর যে ভাগ কি? সমস্থিতিক আলোড়ন। সমস্থিতিক আলোড়নটা কি? সমস্থিতিক আলোড়নটা হচ্ছে, আচ্ছা, একটা গাছ ভাবো তো, গাছ কি ভূপৃষ্ঠের উপরেই তার শিকড় রয়েছে? কখনোই না। তার শিকড়টা কি মাটির নিচ পর্যন্ত রয়েছে। তেমনি আমাদের যে ভূপৃষ্ঠের উপর যে বিভিন্ন যে আমরা ভূমিরূপগুলো দেখতে পাই, পাহাড়, পর্বত, মালভূমি, ঠিক আছে, এই যে ভূমিরূপগুলো কিন্তু আমাদের গুরুমণ্ডলের সেই একই আগের ধারণাই বলছি, কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ারের ওপর ওরা ভাসমান অবস্থায় রয়েছে এবং ভাসমান অবস্থায় রয়েছে এবং একে অপরের সাথে সাম্যতা বজায় রাখছে। এই যে সমস্থিতিক কথার অর্থ কি? সাম্যতা বজায় রাখা, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে? এই যখন এই পাহাড় পর্বতের কি হচ্ছে? কখনো ক্ষয় হচ্ছে, এর ফলে কি হচ্ছে? এর ঘনত্বের কি হচ্ছে? পরিবর্তন ঘটছে। এর ফলে কি হচ্ছে? এই যে পাহাড় পর্বতের যে ঘনত্বের পরিবর্তনের ফলে যে সমস্থিতিক অর্থাৎ ভারসাম্য অবস্থা বিনষ্ট হচ্ছে, এর ফলেই হচ্ছে সমস্থিতিক আলোড়নের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এর পরে যেটা রয়েছে ইউস্ট্যাটিক আলোড়ন। ইউস্ট্যাটিক আলোড়নটা কি সেটা জানতে হবে। ইউস্ট্যাটিক আলোড়নটা হচ্ছে সমুদ্র জলের, ঠিক আছে, সমুদ্র জলের যে পৃষ্ঠতলের কি হচ্ছে? কখনো হ্রাস হচ্ছে, কখনো বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। কিভাবে? হয়তো দেখো হিমবাহের গলনের ফলে কি হচ্ছে? জলতল বৃদ্ধি পাচ্ছে। আবার কখনো প্রচুর তাপমাত্রা বৃদ্ধির ফলে যখন জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধির ফলে জল বাষ্পীভূত হওয়ার ফলে জলতল হ্রাস পাচ্ছে। এই যে সমুদ্র পৃষ্ঠের জলতলের হ্রাস ও বৃদ্ধি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন। তাহলে কি আমরা জানলাম? দীর্ঘ সময়ব্যাপী ভূগাঠনিক যে বিপর্যয়ের 3টি যে মূল যে ভাগ, ভূগাঠনিক আলোড়ন বা টেকটনিক মুভমেন্ট, সমস্থিতিক আলোড়ন বা সমস্থিতিক আলোড়ন, আর একটা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন, ঠিক আছে। এই 3টা পদ্ধতি আমরা জেনে নিলাম। এরপরে যে ভূঅভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়ার যে আরেকটি মূল যে ভাগ, যেটা সেটা হচ্ছে কম সময়ের আকস্মিক পদ্ধতি, যেটা আমরা সবাই জানি কম সময়ের মধ্যেই ঘটে থাকে। অগ্নুৎপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলো কি কম সময়ব্যাপী প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা অন্তর্জাত প্রক্রিয়াটা ভালো করে কিন্তু বুঝে নিলাম। এরপরে যেটা রয়েছে আমাদের, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বহির্জাত বা ভূবহিস্থ, মানে ভূপৃষ্ঠের ওপরের যে প্রক্রিয়াগুলো দেখা যায়। আচ্ছা, এর আন্ডারে প্রথম যে রয়েছে, মূলত এই ভূবহিস্থ প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলা হয়। পর্যায়ন প্রক্রিয়া, এই পর্যায়ন প্রক্রিয়াকে মূলত 3 ভাগে আমরা
ভাগ করি, অবরোহণ, আরোহণ আর মানুষের আমাদের যে কার্যাবলীর ফলে যে পরিবর্তন হচ্ছে ভূমিরূপে। ঠিক আছে, এরপর যে অবরোহণ জিনিসটা কি, অবরোহণ পদ্ধতিটা কি সেটা আমরা জানবো। অবরোহণ পদ্ধতি হচ্ছে সেটাই যে আমাদের ভূপৃষ্ঠের যে উঁচু যে জায়গাগুলো, সেগুলো আমাদের এই ভূ বহিস্থ যে বিভিন্ন শক্তি, বায়ু শক্তি, জল শক্তি, এই বিভিন্ন শক্তির প্রভাবে কি হচ্ছে, এই উঁচু জায়গাগুলো ক্ষয় হয়ে নিচু জায়গায় পরিণত হচ্ছে। এটাই মূলত অবরোহণ। অবরোহণ তাহলে কি, উঁচু জায়গা ক্ষয় হয়ে নিচু জায়গায় পরিণত হওয়াকে অবরোহণ পদ্ধতি বলা হয়। এর ফলে কি হচ্ছে, এই যে উঁচু জায়গা তার যে উঁচু যে পৃষ্ঠটার যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটাকে এক কথায় নগ্নিভবনও বলা যেতে পারে। ঠিক আছে, নগ্নিভবন। নগ্নিভবন কি, নগ্নিভবন হচ্ছে এই যে উঁচু যে পৃষ্ঠটার যে ক্ষয় হয়ে ওর যে যে পদার্থগুলো, ঠিক আছে, ওর যে মাটি, শিলা, এগুলো বাহিত হয়ে অন্য জায়গায় চলে গেল, তো তাহলে ওই জায়গাটা কি নগ্ন হয়ে গেল, ওটা নগ্নিভবন হিসেবেও ধরা হয়। আর একটা যে 2 নম্বর যে পদ্ধতি যেটা রয়েছে আরোহণ। আরোহণ ঠিক অবরোহণের ঠিক উল্টাটা, যে নিচু ভূভাগ যখন বায়ু এবং জলদার বিভিন্ন যে বহিস্থ শক্তির সঞ্চয় কার্যের ফলে যখন ওই নিচু ভূভাগটা যখন ভরাট হয়ে উঁচু ভূভাগে পরিণত হচ্ছে, সেটাই কি আরোহণ প্রক্রিয়া। এরপরে যেটা রয়েছে আমরা মানুষের কার্যাবলী, আমরা যেসব কার্যের ফলে বিভিন্ন আমরা গাছপালা কেটে দিচ্ছি, আমরা কলকারখানা বানাচ্ছি, এর ফলে আমরা পাহাড়কে কেটে কি করছি, সেখান থেকে পাথর নিয়ে আসি, এইভাবে বিভিন্ন আমরা আমাদের নিজের কার্যাবলীর মাধ্যমে আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে মূলত পার্থিব প্রক্রিয়ার আন্ডারে দুটো যে প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া, পুরোটা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। এটা কি অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়াটা আবার কি? আমাদের যে মহাজাগতিক প্রক্রিয়াটা কি, মহাজাগতিক প্রক্রিয়া হচ্ছে সেটাই যে বিভিন্ন উল্কাপিণ্ড যখন হয়, ঠিক আছে, উল্কাপিণ্ডের ফলে কি হয়, উল্কাপিণ্ডটা যেখানে পতিত হয় আমাদের ভূপৃষ্ঠে, সেখানে কি হয়, বিশাল একটা গর্তের সৃষ্টি করে। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটাকেই মূলত মহাজাগতিক প্রক্রিয়া বলা হয়। তাহলে আজকের ক্লাসটা এটাই হলো। তোমরা সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।